নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বে আজকের কাহিনী। একজন মানুষ মঞ্চে দাঁড়িয়ে হাজার মানুষের ভালোবাসা পেতে পারেন, কিন্তু নিজের ঘরে ফিরে একা কাঁদতে পারেন। এই সত্যটা আমরা অনেক সময় ভুলে যাই। বাংলা সিনেমার ইতিহাসে এমন একজন নক্ষত্র ছিলেন যার হাসিতে দর্শক প্রেম খুঁজে পেয়েছে, যার চোখে নায়ক দেখেছে, অথচ সেই চোখের আড়ালে লুকিয়ে ছিল অসংখ্য অশ্রু। তিনি মহানায়ক উত্তম কুমার। শোনা যায় তিনি ডায়েরি লিখতেন, প্রতিদিন নয়। যখন বুকের ভেতরের কষ্ট আর কাউকে বলা যেত না, তখন কলমই হয়ে উঠত তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কিন্তু সেই ডায়েরি আজ আর নেই। তার মৃত্যুর পর নাকি সেটি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল। কেন? সেই পাতাগুলোয় কি এমন লেখা ছিল যা পৃথিবীর চোখ থেকে চিরদিনের জন্য আড়াল করে দেওয়া হলো? আজকের পর্বে আমরা খুঁজে দেখব সেই হারিয়ে যাওয়া ডায়েরির গল্প, একজন মানুষের নিঃশব্দ কান্নার ইতিহাস, আর এমন এক মহানায়কের জীবন যিনি সারা পৃথিবীকে হাসিয়েও নিজের দুঃখ কাউকে বলতে পারেননি। করকা কুর্চি ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি হয়তো আপনাকে নতুন করে চিনতে শেখাবে মহানায়ক উত্তম কুমারকে। উত্তম কুমার ডায়েরি লিখতেন, একথা প্রথমে অনেকেই বিশ্বাস করতে চাননি, কারণ তার মৃত্যুর পরে সেই ডায়েরির আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তার ভাই তরুণ কুমার অবশ্য স্পষ্ট স্বীকার করেছিলেন, হ্যাঁ, দাদা ডায়েরি লিখতেন, তবে মৃত্যুর পর সেই ডায়েরি আর তিনি দেখতে পাননি। অন্যদিকে সুপ্রিয়া দেবী বিস্মিত হয়ে বলেছিলেন তিনি কোনো দিন উত্তম কুমারকে ডায়েরি লিখতে দেখেননি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। একজন সাংবাদিকের স্মৃতিচারণে উঠে আসে বিস্ময়কর তথ্য। তিনি জানান, ময়রা স্ট্রিটের বাড়িতে উত্তম কুমার নিজেই তাকে একটি লেখা দিয়েছিলেন প্রকাশের জন্য। সেই লেখাটি তিনি টুকে নিয়েছিলেন একটি ব্যক্তিগত ডায়েরি থেকেই। তাহলে ডায়েরি ছিল, কিন্তু কোথায় গেল? কারা পুড়িয়ে দিল? কেন পুড়িয়ে দেওয়া হলো? এই প্রশ্নগুলোর কোনো সরকারি উত্তর আজও পাওয়া যায়নি। ফলে বিষয়টি ইতিহাসের একটি অমীমাংসিত অধ্যায় হিসেবেই থেকে গেছে। তবে তরুণ কুমারের কথাই যেন সেই ডায়েরির পাতাগুলো জীবন্ত হয়ে ওঠে। তিনি বলেছিলেন, আমি ডায়েরি পড়িনি, কিন্তু বলতে পারি সেখানে কি লেখা ছিল। সেই লেখা ছিল কোনো নায়কের নয়, ছিল একজন ক্লান্ত মানুষের, ছিল একজন আহত স্বামীর, ছিল একজন পিতার, ছিল একজন অসহায় মানুষের নিঃশব্দ আর্তনাদ। গিরিশ মুখার্জি রোডের সংসার ছেড়ে ময়রা স্ট্রিটে চলে আসার পরে উত্তম কুমারের জীবন যেন বাইরে থেকে আরও ঝলমলে হয়ে উঠেছিল, কিন্তু ভিতরে জমতে শুরু করেছিল এক অদৃশ্য ঝড়। বোম্বের তাজ হোটেলে এক বন্ধুর সঙ্গে গভীর রাতে কথোপকথনে তিনি বলেছিলেন, একবারও জিজ্ঞেস করলি না
আমি কেমন আছি। বাইরের মানুষ ভাবছিলেন তিনি সুখী, কিন্তু নিজের ভেতরের মানুষটি হয়তো তখনই ভেঙে পড়েছিল। প্রথম দিকে নিজেকে বোঝাতে চেয়েছিলেন সব ঠিক আছে, নতুন জীবন ভালো, সবাইয়ের সঙ্গে সম্পর্কও আছে। কিন্তু সময় যত গড়িয়েছে ততই বুঝেছেন মানুষের ভিড়ের মাঝেও ভয়ঙ্কর একা হয়ে গিয়েছেন তিনি। ভাবুন তো, যে মানুষটিকে লক্ষ লক্ষ মানুষ নিজের বলে দাবি করত, সেই মানুষটির নিজের ব্যক্তিগত জীবনও আর ব্যক্তিগত রইল না। সবাই বিচার করছে, সবাই মন্তব্য করছে, সবাই সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু কেউ তার মনের কথা শুনছে না। হয়তো সেই কারণেই ডায়েরির পাতায় তিনি লিখেছিলেন, আমি ভালো নেই, শান্তি নেই, মুক্তি চাই। এটা কোনো সিনেমার সংলাপ নয়, এটা একজন মানুষের আত্মার আর্তনাদ। তরুণ কুমার জানতেন তার দাদা ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন। তিনি বলেছিলেন এখন আর ফেরার পথ নেই, কারণ উত্তম কুমার কোনোদিন ভিলেন হতে চাননি। নিজের সুখ বিসর্জন দিয়ে হলেও তিনি চেয়েছিলেন মানুষের ভালোবাসা অটুট থাকুক। এই একটাই ভয় তাকে সারা জীবন তাড়া করেছে। লোকে আমাকে খারাপ মানুষ বলবে না তো? এই ভয়ই তাকে অসংখ্যবার ঠকিয়েছে। একজন জুনিয়র শিল্পী মিথ্যা গল্প বলে টাকা চাইতে এসেছিলেন। সব বুঝেও উত্তম কুমার টাকা দিয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন না দিলে ও বাইরে গিয়ে বলবে আমি কাউকে সাহায্য করি না। ভাবা যায়, নিজের সম্মান বাঁচানোর জন্য নয়, অন্যের মুখে নিজের নামে কুৎসা না ছড়াক এই ভেবেই সাহায্য করতেন তিনি। ছোটি সি মুলাকাত ছবির সময় তার জীবনের সবচেয়ে বড় আর্থিক বিপর্যয় নেমে আসে। বিশ্বাসের মানুষরাই তাকে ঠকিয়েছিলেন। তরুণ কুমার বলেছিলেন ছবি বন্ধ করলে কোটি নয়, সেই সময়ের লাখ লাখ টাকার ক্ষতি বাঁচত। কিন্তু উত্তম কুমার রাজি হননি, কারণ বদনাম হবে। অর্থ হারানো তার কাছে সহজ ছিল, কিন্তু মানুষের বিশ্বাস হারানো ছিল সবচেয়ে বড় ভয়। তিনি টাকা ধার দিতেন, হিসাব রাখতেন না। কেউ ফেরত দিলে বলতেন পরে দেবেন, কিন্তু মৃত্যুর পর সেই মানুষদের অনেকেই আদালতে তাঁর বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছিলেন। জীবন যেন তাকে বারবার একই শিক্ষা দিয়েছে, অতিরিক্ত ভালো মানুষ হওয়ারও মূল্য দিতে হয়েছে। আরও এক যন্ত্রণা তাকে প্রতিদিন গ্রাস করেছিল, গিরিশ মুখার্জি রোডের সংসার। স্ত্রী গৌরী দেবী, মা চপলা দেবী, ছেলে। এই সম্পর্কগুলো কোনোদিন ছিন্ন হয়নি। প্রতিদিন তিনি মায়ের কাছে যেতেন, স্ত্রীর খবর নিতেন। গৌরী দেবী অসুস্থ হলে নিজেও অস্থির হয়ে উঠতেন। অর্থাৎ তিনি সংসার ছাড়লেও সম্পর্ক ছাড়েননি। কিন্তু এই দুই জীবনের মাঝখানে দাঁড়িয়ে তিনি নিজেই ধীরে ধীরে ভেঙে যাচ্ছিলেন। মৃত্যুর আগে তার নাকি ঘুম হতো না। রাত 3:30 ঘুম ভেঙে যেত। শেষ জীবনে সেই অনিদ্রা যেন তার মনের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। শরীরের আগে তার মন ক্লান্ত হয়ে গিয়েছিল। অনেকেই মনে করেন জীবনের শেষ পর্বে নানা ব্যক্তিগত টানাপোড়েন, পারিবারিক দ্বন্দ্ব এবং সামাজিক চাপ তার মানসিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তবে এগুলো বিভিন্ন ব্যক্তির স্মৃতিচারণ ও মতামতের ভিত্তিতে প্রচলিত বর্ণনা।
এগুলোকে চূড়ান্ত ঐতিহাসিক সত্য হিসেবে নিশ্চিন্ত করা যায় না। কানন দেবী একবার বলেছিলেন, উত্তমের কোনো বন্ধু ছিল না। কথাটা শুনতে কঠিন, কিন্তু হয়তো সত্যের খুব কাছাকাছি। কারণ যাদের তিনি বন্ধু ভেবেছিলেন তাদের অনেকেই তার বিশ্বাসের সুযোগ নিয়েছিল। তবু তিনি কাউকে ঘৃণা করতে শেখেননি। হয়তো সেই কষ্টগুলোই তিনি লুকিয়ে রেখেছিলেন ডায়েরির পাতায়। আর সেই পাতাগুলো একদিন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সঙ্গে পুড়ে গেল একজন মানুষের সবচেয়ে ব্যক্তিগত ইতিহাস। আজ আর আমরা জানি না সেই ডায়েরির শেষ পাতায় কি লেখা ছিল। হয়তো লেখা ছিল, আমি শুধু একটু শান্তি চেয়েছিলাম। মহানায়ক উত্তম কুমারের জীবন আমাদের শেখায়, খ্যাতি মানুষের বাহ্যিক পরিচয় হতে পারে, কিন্তু অন্তরের শান্তির নিশ্চয়তা নয়। যে মানুষ পর্দায় কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, তিনি নিজে হয়তো নিঃশব্দে নিজের কষ্ট লিখে গিয়েছিলেন কয়েকটি ডায়েরির পাতায়। সেই ডায়েরি আজ আর নেই, কিন্তু তার জীবন, তার মানবিকতা, তার ভালোবাসা এবং তার সংগ্রামের গল্প আজও বেঁচে আছে। হয়তো এ কারণেই উত্তম কুমার শুধু একজন অভিনেতা নন, তিনি এক অনন্ত অনুভূতির নাম। যদি মহানায়ক উত্তম কুমারের এই অজানা অধ্যায় আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং বাংলা চলচ্চিত্রের এমন আরও অজানা ইতিহাস জানতে করকাকুর্চি ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ইতিহাস, নতুন এক গল্প এবং বাংলা সিনেমার আরেক বিস্তৃত অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।